আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ ওয়ালিদ হাসান, পড়াশোনা করছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো এইচএসসি 28 ব্যাচ যারা আছো, মূলত তোমাদের জন্য ভিডিওটা বানানো। আমাদের হচ্ছে চ্যাপ্টারের নাম দেখতে পাচ্ছ, গুণগত রসায়ন। এখন হচ্ছে গুণগত রসায়ন, এই যে চ্যাপ্টারটা আছে দেখছো, বাজারে মূলত এই চ্যাপ্টারটাই চলছে। এই চ্যাপ্টারটাই বাজারে মূলত চলছে। তো তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টারটা বেশ বড়, আসলে অনেক বড়, অনেকগুলো টপিক, কিন্তু মেইনলি হচ্ছে অল্প 2টা থেকে 3টে টাইপের ভিতরে সিকিউ আছে। হ্যাঁ, তো আমরা দেখি যতদিন লাগে, তোমরা আমার সাথে থাকো, আশা করি ভালো কিছু হবে। এখন আমি এই চ্যাপ্টারের একটা রোড ম্যাপ দিয়ে ফেলেছি। এই দেখো, এই স্লাইডে হচ্ছে তোমরা এই চ্যাপ্টারের রোড ম্যাপ দেখতে পাবে। এবং চ্যাপ্টারে মোট হচ্ছে টাইপ কয়টা দেখো, টাইপ হচ্ছে 5টা, আর বেসিক যেটা হচ্ছে টাইপ 0 ধরলে আমাদের টাইপ হচ্ছে 6টা। এই 6টা টাইপের ভিতরে সব আছে এই চ্যাপ্টারের। হ্যাঁ, তো দেখো এখন আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে টাইপ 1টা মূলত টাইপ 1 এই পর্যন্ত। হ্যাঁ, এই যে টাইপ 1 হচ্ছে পরমাণু মডেলের ভিতর থমসন পরমাণু মডেল, রাদারফোর্ড মডেল, বোর মডেল, কোয়ান্টাম পরমাণু মডেলের ভিতরে আছে তোমার হচ্ছে ডি ব্রগলি মডেল, হাইজেনবার্গের সমীকরণ, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, থমসন মডেল। এই তো এইগুলা, সরি থমসন মডেলটা এই জায়গায় হবে না, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, আর হচ্ছে শ্রোডিঞ্জার সমীকরণ। আর টাইপ 2 এর ভিতরে দেখছো তোমরা কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাস হচ্ছে আউবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি। টাইপ 3 এর ভিতরে দেখছো যে তড়িৎচুম্বকীয় তত্ত্ব, জাল টাকা শনাক্তকরণ, আয়ার রশ্মির ব্যবহার, এমআরআই এর ব্যবহার। তারপর হচ্ছে টাইপ 4 দ্রাব্যতার গুণফল আর হচ্ছে আয়নিক গুণফল। হ্যাঁ, আর হচ্ছে টাইপ 5 আয়ন শনাক্তকরণ, কেলাসন, পাতন, দ্রাবক নিষ্কাশন, ক্রোমাটোগ্রাফি। এই তো এর ভিতরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে সিকিউ এর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আমরা নিয়ে নিই। কোয়ান্টাম সংখ্যা টাইপ 2 থেকে হচ্ছে সিকিউতে আসবে, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর টাইপ 3 হচ্ছে সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর টাইপ 4 এটা হচ্ছে সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর টাইপ 5 দেখতে পাচ্ছ তোমরা, টাইপ 5 এর ভিতরে এখান থেকে তেমন কোশ্চিন আসে না, তবে আয়ন শনাক্তকরণ এটা আবার আছে, এটা হচ্ছে সিকিউ। আর সিকিউতে আসার মতো আর হচ্ছে বোর পরমাণু মডেলের এই জায়গাটা থেকে আমরা হচ্ছে ওই যে তোমার হচ্ছে কি পাবো বলো তো, বোর পরমাণু মডেলে আমাদের যে বর্ণালীর ম্যাথগুলো আসবে, এই ম্যাথগুলো সিকিউতে আসে। এই হচ্ছে তোমার সিকিউ। আর বাকি যা দেখছো এগুলো সব হচ্ছে এমসিকিউ। এই যে মৌলিক কণিকা, এগুলো সব এমসিকিউ। তাহলে আমরা আজকের ক্লাসে মূলত হচ্ছে টাইপ 0 বেসিক টাইপটা হচ্ছে কভার করব। দেখো আমরা কতটুকু যাইতে পারি, আমরা ধীরে ধীরে প্রত্যেকটা ক্লাসে হচ্ছে প্লেলিস্ট আকারে সাজিয়ে দেবো। টাইপ 0 তোমরা দেখতে পাচ্ছ পরমাণু ও পরমাণুর কণিকা, এগুলো তোমাদের পরিচিত। তো দেখো মৌলিক কণিকা আমরা দেখতে পাচ্ছি কি, মৌলিক কণিকা। মৌলিক কণিকা হচ্ছে কয় ধরনের? মৌলিক কণিকা হচ্ছে মূলত 3 ধরনের। কত ধরনের বললাম? 3 ধরনের। 3 ধরনের মৌলিক কণিকা। স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর হচ্ছে আর একটা কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকা। তো স্থায়ী মূল কণিকার ভিতরে 3টে আমরা জানি। স্থায়ী মূল কণিকা কয়টা? 3টে। ইলেকট্রন, স্থায়ী মূল কণিকা হচ্ছে 3টে। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এগুলো হচ্ছে স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকাটা কি? এটা হচ্ছে সব পরমাণুতে অবস্থান করে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সব পরমাণুতে অবস্থান করে।
আর অস্থায়ী মূল কণিকা দেখো, অস্থায়ী নামের ভিতরে বুঝতে পারছো, অস্থায়ী মানে কি স্থায়ী না, তার মানে এটা হচ্ছে সবসময় অবস্থান করবে না, এটা পরমাণুতে অল্প সময় অবস্থান করবে। কতটুকু সময় অবস্থান করবে বলো? পরমাণুতে অল্প সময় অবস্থান করবে। তো পরমাণুতে অল্প সময় অবস্থান করবে, তাহলে এটা হচ্ছে অল্প সময় অবস্থান করবে। আচ্ছা, উদাহরণ আগে আমরা এখানে লিখে ফেলি। তো এটা হচ্ছে অল্প সময় অবস্থান করবে, অল্প সময় অবস্থান করবে। এবং সেই সেকেন্ডটা যদি আমি তোমাদের বলি 10⁻⁻6 থেকে 10⁻⁻23 এত সেকেন্ড, মানে এই অল্প সময় হচ্ছে তোমার অবস্থান করবে, বুঝছো? এখন উদাহরণগুলো যদি দেখি, পায়ন, মিয়ন, মিয়ন, বোসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। এবং তোমাকে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফো দিই, সেটা হচ্ছে যে এই অস্থায়ী মূল কণিকা প্রায় 100 ধরনের আছে, 100 ধরনের রয়েছে। আর কম্পোজিট কণিকা আমরা জানি, কম্পোজিট কণিকা মূলত দুইটা। কয়টা বললাম? দুইটা। একটা হচ্ছে আলফা কণা 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে ডিউটেরন কণা। আলফা কণা হচ্ছে হিলিয়াম 2+2,4, আর ডিউটেরন কণা দেখো H+1,2। তো আমি দেখেছি এখন পর্যন্ত যে ম্যাক্সিমাম পোলাপাইন হচ্ছে কি করে, তোমার এই যে আলফা কণার সংকেতটা জানে, কিন্তু ডিউটেরন কণার সংকেতটা তারা বলতে পারে না। ডিউটেরন কণার সংকেত হচ্ছে কি H+1,2। এখন আমাদের কোশ্চিন আসবে যে নিচের কোনটি স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা বা কম্পোজিট কণিকা। তো এইরকম যদি কোশ্চিন আসে, আমরা কি করব, আমরা হচ্ছে স্থায়ী মূল কণিকা আর কম্পোজিট কণিকা এই দুইটা বক্স মনে রাখবো। আর এইগুলো হচ্ছে জাস্ট একটু কেমন এইগুলো, এইটা দেখার জন্য দিলাম। এটা আমরা মনে রাখবো না, যদি দুই পাশ আমাদের মনে থাকে আমরা এমসিকিউতে অটো অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, আমরা একটু পরে হচ্ছে যে যদি দেখি তখন বুঝতে পারবো। তাহলে ডিউটেরন কণার সংকেতটা কি বললাম দেখো, H+1,2, আলফা কণা 2,4, হিলিয়াম 2+, বুঝছো? এই হচ্ছে আমাদের এই স্লাইডটা গেল। এরপর আমরা পরে দেখো, এখানে আমি একটা চার্ট দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে একটা চার্ট দিয়ে ফেলেছি ওভারঅল পুরো। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সেটা হচ্ছে যে বৈশিষ্ট্য, ইলেকট্রনের আবিষ্কারককে থমসন, প্রোটনের হচ্ছে রাদারফোর্ড, নিউটনের হচ্ছে চ্যাডউইক, ইলেকট্রন আবিষ্কার হয়েছে 1897 সালে, প্রোটন আবিষ্কার হয়েছে হচ্ছে কত 1911 সালে, এবং নিউটন আবিষ্কার হয়েছে 1932 সালে। সবার আগে আবিষ্কার হয়েছে হচ্ছে ইলেকট্রন। সবার আগে কি আবিষ্কৃত হয়েছে দেখো, সবার আগে আবিষ্কৃত হয়েছে হচ্ছে ইলেকট্রন। সবার আগে কি আবিষ্কৃত হয়েছে? ইলেকট্রন। সবার আগে কে? ইলেকট্রন। 1897 সালে, এটা হচ্ছে 1911 সালে, আর ওটা হচ্ছে 1932 সালে। ইলেকট্রনের হচ্ছে অবস্থান পরমাণুর কক্ষপথে। ইলেকট্রন হচ্ছে কক্ষপথে থাকে। প্রোটন এবং নিউট্রন আমরা জানি এগুলো হচ্ছে নিউক্লিয়াসে থাকে। ইলেকট্রনের প্রতীক হচ্ছে E-, আর প্রোটন হচ্ছে P। প্রোটনকে P অথবা প্রোটনকে Z দ্বারা প্রকাশ করা হয়। H+ মানে এখান থেকে অনেক সময় প্রোটনকে H+ দ্বারা প্রকাশ করা হয়, কেননা এখানে কোনো ইলেকট্রন নাই, এখানে শুধুমাত্র একটা প্রোটন আছে। আর নিউটন হচ্ছে ছোট হাতের N দ্বারা প্রকাশ করা হবে। আধানের প্রকৃতি, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, প্রোটন হচ্ছে ধনাত্মক, আর নিউট্রন হচ্ছে নিরপেক্ষ, বুঝছো? আধানের পরিমাণ, এটা হচ্ছে ইলেকট্রন হচ্ছে মাইনাস থাকবে, -1.609 × 10⁻⁻10 কুলম, মাইনাস এইটা প্রোটন যা শুধুমাত্র প্লাস হবে। আর নিউট্রন হচ্ছে নিউট্রাল মানে কি নিরপেক্ষ। হ্যাঁ, আর যদি হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে ESU এককে বলি, ESU এককে হচ্ছে ESU এককে হচ্ছে -4 × 10⁻10,
তো ইএসইউ জিনিসটা কি? ইএসইউ ইএলইসি ইলেকট্রো STATIC ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইএসইউ কি? ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রো এস ফর স্ট্যাটিক আর ইউতে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এককে ইলেকট্রনের হচ্ছে দেখো ইলেকট্রনের আধানের পরিমাণ বা চার্জের পরিমাণ -4.8 × 10⁻⁻10 ইএসইউ, আর প্রোটনের হচ্ছে +4.8 × 10⁻10 ইএসইউ, আর ওটা হচ্ছে 0। আধানের পরিমাণ ইলেকট্রনের হচ্ছে -1, প্রোটনের হচ্ছে +1, আধান হচ্ছে নিউট্রনের 0। ইলেকট্রনের ভর হচ্ছে কত? 9.11 × 10⁻28 গ্রাম। যদি এটা কেজিতে যায় তাহলে এখানে হয়ে যাবে 10⁻31। 9.11 আগের এইটুক সেম থাকবে, এটার সাথে জাস্ট এটা গুণ হবে। প্রোটন দেখো 1.673 × 10⁻24, আর নিউটনের বেলায় এই দুইটা সেম থাকবে, প্রোটনে খালি 5 হবে আর নিউটনে হবে কত? 3। 1.673, ওটাতে যে একটু বেশি হয়ে যাবে 1.675। তাহলে দেখো হাইড্রোজেন ভরের তুলনায় এটার ভর হচ্ছে কত? 1/, কত? 1837 গুণ, এটা হচ্ছে প্রায় 1-এর সমান, আর এটা হচ্ছে 1-এর চাইতে একটু বেশি। নিউট্রনেরগুলো বেশি বেশি হবে, নিউট্রন কি বেশি বেশি, নিউট্রনের হচ্ছে একটু বেশি বেশি হবে। তারপরে দেখো E/m। E/m মানে কি? ইলেকট্রনের, দেখো ইলেকট্রনের বেলায় হচ্ছে E/m এর মান কত? E/m আমরা যদি একটু দেখি তো দেখাই তোমাদের। দেখো E/m মানে কি বোঝাচ্ছে? E/m, এই যে E/m, দেখো ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনের চার্জ কত? 1.60 × 10⁻19 কুলম। আর ভর কেজি E/m মানে এম এর ভর রাখো কেজিতে যদি নিই তাহলে 9.11 × 10⁻31 কেজি। এখন এটাকে যদি তুমি এটা দ্বারা ভাগ দাও তাহলে এই জিনিসটা পাবে 1.76 × 10⁻10 কুলম পার কেজি। আর এইখানে এসে দেখো E/m এর মান হচ্ছে কত? এটা তো ইলেকট্রনের, এটা তো প্রোটনের ঘর, তাই না? হ্যাঁ, প্রোটনের ঘর, যেহেতু প্রোটনের ক্ষেত্রেও যদি আমরা E/m বের করি, প্রোটনের ক্ষেত্রে আমরা যদি দেখি প্রোটনের চার্জ কত বলো তো? এটার ক্ষেত্রে 1.60 × 10⁻19 আর প্রোটনের ভর হচ্ছে কত? 1.673 × 10⁻27 কেজি, 10⁻27 কেজি। তো এইটাকে যদি ভাগ দিই তাহলে আমরা এটা পাবো। আর নিউটনের যেহেতু চার্জের মান 0/, তার ভরকে যদি ভাগ করি আমরা নিউটনের ক্ষেত্রে E/m এর মানটা কত পাবো? 0 পাবো। বুঝছো কি? তো এইটা যদি বুঝো তাহলে এবার চলে আসো হচ্ছে আমাদের পরবর্তী টপিক হচ্ছে কি? কয়েকটি তেজস্ক্রিয় রশ্মি ও প্রতীক। তো এখন তেজস্ক্রিয় রশ্মি জিনিসটা কি আর তেজস্ক্রিয় মৌল জিনিসটা কি? তো আমরা এই জিনিসটা হচ্ছে তোমরা SSC-তে হচ্ছে একটু আলফা বিটা এইসব আলফা সম্পর্কে ধারণা পেয়েছিলে রাদারফোর্ডের পরমাণু মডেলের ওই জায়গায়। আমি যদি তোমাদের একটু খোলামেলা বলি তো এইভাবে বলবো যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 1 থেকে 82 এর ভিতরে, এই যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 1 থেকে 82 এর ভিতরে, এরা তেজস্ক্রিয় মৌল না, এরা তেজস্ক্রিয় মৌল না, এরা হচ্ছে সাধারণ মৌল, এরা হচ্ছে সাধারণ মৌল। তাহলে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 83 অথবা 83 এর বেশি, 83 অথবা 83 এর চাইতে বেশি, তারা হচ্ছে তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌল। আর এই যে তেজস্ক্রিয় মৌল আছে না, এই তেজস্ক্রিয় মৌল থেকে যে রশ্মি নির্গত হয় সেটাই হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। তাহলে এখান থেকে রশ্মি নির্গত হয় হচ্ছে আলফা, বিটা, গামা। এই তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত রশ্মিগুলোকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। বুঝছো কি? তাহলে আলফা, বিটা, গামা কি কই থেকে আসলো? আমরা দেখলাম যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 1 থেকে 82 তারা হচ্ছে নর্মাল মৌল, তারা তেজস্ক্রিয় মৌল না। আর যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 83 অথবা 83 এর চাইতে বেশি তারা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। আর এই তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত রশ্মিগুলোকে বলা হয় কি? তেজস্ক্রিয় রশ্মি। তাহলে দেখো তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে আলফা, বিটা, গামা। আলফা, বিটা, গামার হচ্ছে আমরা এইখানেই তোমরা প্রতীকটি একটু দেখাই দিই। আলফা হচ্ছে কি? দেখো হিলিয়াম 2+ অথবা 2,4। হ্যাঁ, হিলিয়াম 2+ মানে কি? হিলিয়াম পরমাণু থেকে 2টা ইলেকট্রন, এই যে প্লাস মানে কি বলো তো তোমরা? প্লাস মানে তো তোমরা জানো ঘাটতি। হিলিয়াম পরমাণুতে +2 মানে 2টা ইলেকট্রন সরায় নিয়েছি। তাহলে যে দ্বিধনাত্মক হচ্ছে হিলিয়াম 2+ আয়ন পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে আলফা কণা। আর বিটা হচ্ছে কি?
-1 0, আর গামার কোনো চার্জ নাই, গামার কোনো কি নাই, চার্জও নাই, ভরও নাই, তার মানে গামা হচ্ছে 0 0। বুঝছো? তাহলে আমরা যদি একটু এইভাবে দেখি, আলফা কণাকে বলতে পারি হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। আলফা কণাকে কি বলতে পারি? হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। আলফা হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। আর বিটা হচ্ছে ইলেকট্রন কণার প্রবাহ, বিটা হচ্ছে ইলেকট্রন কণার প্রবাহ। তোমাকে প্রশ্ন করবে যে ইলেকট্রন কণার প্রবাহ কি, তখন তোমাকে অ্যান্সার দিতে হবে বিটা। আর তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ হচ্ছে গামা, গামা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, গামা হচ্ছে কি? তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, চৌম্বকীয় তরঙ্গ। তোমার এইগুলো নিয়ে পিএইচডি করার দরকার নেই, তোমাকে বলবে যে গামা কি, তোমার অ্যান্সার দিতে হবে, অপশানে দেওয়া থাকবে এই তিনটা, তখন তোমাকে চুজ করে নিতে হবে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। বিটা কি? ইলেকট্রন কণার প্রবাহ। আলফা কি? হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। বুঝছো? এইখান থেকে এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর যদি আমরা একটু সামনের দিকে যাই, দেখো, আচ্ছা, তোমাদের এই বিক্রিয়াগুলো সলভ করবে কিভাবে সেটার একটা টেকনিক দিয়ে ফেলি, তারপর হচ্ছে আমরা শুরু করি। দেখো, তো আমরা যদি দেখি একটু, সেটা হচ্ছে যে ইউ প্লাস ভি ইকলস টু ডাব্লু প্লাস এক্স, ইউ প্লাস ভি ইকলস টু ডাব্লু প্লাস এক্স। হ্যাঁ, তো ইউ এ দিলাম এ বি সি ডি, ই এফ জি এইচ। তো দেখো, তেজস্ক্রিয় মৌলর মানে আমরা এই ধরনের বিক্রিয়া সলভ করার সিস্টেম হচ্ছে এই এ আর বি এর যোগফল এ প্লাস বি ইকলস টু সি প্লাস ডি হতে হবে। এইটার মানে কি? এ সমান সি, বি সমান ডি এমন না। এ আর বি, ধরো এটা 5 এটা 3, 5 আর 3 যোগ করলে কত? 8। এটা 4 আর এটা 4, 4 আর 4 যোগফল হচ্ছে এই দুইটার যোগফল যা হবে, এই দুইটার যোগফল তা হবে। হ্যাঁ, আর সেমভাবে উপরেও প্রোটনগুলো যোগ করলে আমরা যেভাবে পাচ্ছি, উপরে হচ্ছে ভরগুলো যোগ করবো। ই প্লাস এফ ইকলস টু জি প্লাস এইচ। এইটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে। তো আমরা যদি এই সিকোয়েন্সটা ফলো করি, তাহলে দেখো এখানে আমাদের 6 আর 2 কত? 6 আর 2 যদি যোগ করি, তাহলে 6 আর 2 কত পাবো? 8 পাবো। তাহলে আমাদের এখানে 7 আছে, তাহলে এখানে কত লাগবে? 1 লাগবে। তাহলে আমরা এখানে 1 লাগবে, মানে কি? আমরা হচ্ছে নাইট্রোজেন 7 14, এখানে 1 লাগবে, তাহলে 1 পাইলাম। আর কি পাচ্ছি দেখো তো, 11 আর 4 কত? 4 আর 1 5, 15। তার মানে 15 যেহেতু পাচ্ছি, তাহলে আমরা দেখছি এই পাশে হচ্ছে 14 আছে, তার মানে 14 আর 1 যোগ করলে আমাদের 15 হয়ে যাবে। তাহলে এখানে নিউটন, একটা নিউটন যদি যোগ করি আমরা, তাহলে এই পাশে হচ্ছে 6 11 প্লাস হিলিয়াম 2 4। এবার যোগ দাও, 7 আর 1 8, 6 আর 2 8, 14 আর 1 15, 11 আর 4 কত? 15। সেমভাবে তোমরা এটা যদি আমি সলভ করতে দিই, তোমরা কিন্তু ইজিলি করে ফেলতে পারবে। হাইড্রোজেন 1 2 প্লাস হাইড্রোজেন 1 3, এ পাশে হচ্ছে হিলিয়াম 2 4। হ্যাঁ, দেখো 1 আর 1 কত? 2, এখানে আছে 2, 3 আর 2 5, তার মানে 3 আর 2 5, তাহলে আমাদের এখানে থাকছে কত? আমাদের থাকছে হচ্ছে 4। তাহলে হচ্ছে এখানে আমাদের থাকছে কত বলো? 3 আর 2 5, আর এই পাশে থাকছে কত? 1 আর 1 2। তার মানে এমন একটা জিনিস নেওয়া লাগবে, সেটা হচ্ছে যে এই পাশে কত বলো তো? এখানে 1 থাকবে, আর হচ্ছে এটা 0 থাকবে। তো 1 আর 0 এরকম আমরা কি পাইতে পারি বলো তো? আমাদের একটা একটু দেখো, আমরা কোনটা সলভ করছিলাম? আমরা সলভ করছিলাম এটা 8 আর 1 9। ও সরি, আমি একটু ভুল বলছিলাম। হ্যাঁ, এখানে দেখো যোগফল হচ্ছে 1 আর 0 না, এখানে তো 8 আর 1 9 আছে, তাহলে এখানে আছে তোমার হচ্ছে 7। তাহলে কি হচ্ছে? 7 14, তাহলে এখানে 8 আর 1 9, 9 থেকে 7 বাদ দিলে কত? 2, তাহলে 2। দেখো 17 আর 1 18, আর এখানে হচ্ছে 14, তাহলে 18 থেকে 14 বাদ দিলে কত? 4, তার মানে হচ্ছে হিলিয়াম
2+, আলফা কণা যদি যোগ করো তাহলে হচ্ছে অক্সিজেন 8 17 প্লাস হচ্ছে 1 1, এইটা পাবে। তো সেমভাবে এটা করে ফেলো, 8 আর 0 যোগ করলে কত 8, কিন্তু এখানে আছে কত 1, তাহলে আরও লাগবে কত তোমার 7, তাহলে 7 দিয়ে ফেলো। এখানে 16 আর একে 17, 17 থেকে একবার দিলে কত 17 থেকে একবার দিলে হচ্ছে 16, তার মানে তোমার 7 পারমাণবিক সংখ্যা কার বলো তো, নাইট্রোজেনের। কিন্তু আমরা জানি নাইট্রোজেনের ভর 14, কিন্তু এখানে আছে কত 16। আমরা যখন এইরকম সিচুয়েশন চলে আসবে তখন আমরা প্রোটন সংখ্যা দেখে আমরা ডিক্লারটা দিব, বুঝছো কি? তো এইভাবে তোমরা এগুলো করতে পারবে। আমরা দেখো, আমরা প্রথম একটা কোশ্চেন দেখছি যে আমাদের নোয়াখালী NSTU, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এখানে হচ্ছে 7 আছে, এখানে আছে কত 7, আর এই পাশে হচ্ছে 8 আর একে কত 9, তার মানে এখানে হচ্ছে 2, আর 17 আর একে কত 18, 18 আর 14 মানে 4, তাহলে এটা হচ্ছে হিলিয়াম 2+। হিলিয়াম 2+ মানে কি বলো, আলফা পার্টিকেল, তাই না? আলফা পার্টিকেল। এই একটা কোশ্চেন আমরা সলভ করলাম। এরপর পরের কোশ্চেনটা দিকে। আচ্ছা দেখো, বলছে সবচেয়ে কম ভেদন ক্ষমতা সম্পন্ন রশ্মি কোনটা? তো তোমাদের একটু বলি, সেটা হচ্ছে যে ভেদন ক্ষমতার এইরকম কোশ্চেন যদি আসে এবং আলফা বিটা গামা, দেখো আলফা বিটা গামা, আচ্ছা ভেদন ক্ষমতা হচ্ছে আলফা বিটা গামা, আর আরেকটা হচ্ছে আয়নীকরণ ক্ষমতা। আয়নীকরণ ক্ষমতা আলফা বিটা গামা। তো ভেদন ক্ষমতা সবচেয়ে গামার বেশি, আমরা ভেদন ক্ষমতাটা মনে রাখবো, আয়নীকরণ তার উল্টা। তো দেখো আমরা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলে গামা, এটা হচ্ছে ছুঁচিলা নামে একটা শব্দ আছে। তো এইটা হচ্ছে তো তোমার এখানে হচ্ছে সবচেয়ে ভেদন ক্ষমতা হচ্ছে কার, গামার, বুঝছো? আর আয়নীকরণ ক্ষমতা তার উল্টাটা হবে। তাহলে সবচেয়ে ভেদন ক্ষমতা সম্পূর্ণ রশ্মি কোনটা বলো তো, গামা, বুঝছো? পারবে? তাহলে দেখো এখানে আরেকটা কোশ্চেন আমাদের বলছে যে কোন প্রক্রিয়ায় থোরিয়াম TH90 234, এইখান থেকে হচ্ছে আমাদের Pa91 234। তাহলে দেখো এখান থেকে যদি আমরা কত, এখান থেকে যদি একটা আমাদের বিটা চলে যায়, বিটা কত বলো তো, -1 0 E, এটার নামই তো বিটা, তাই না? তো এখান থেকে যদি একটা বিটা চলে যায় তাহলে 90 থেকে -1 বাদ দিলে কত, 91 থেকে -1 বাদ দিলে 90, তাহলে এখান থেকে একটা বিটা চলে যায়, তাহলে তার মানে এটার অ্যান্সার হবে বিটা এমিশন। বি নাম্বার অ্যান্সার, বিটা এমিশন। এই যে বিটা চলে গেছে, এই জন্য হচ্ছে আমাদের বি নাম্বার অ্যান্সার, বুঝছো? তো এরপরে আমরা আরও কিছু কোশ্চেন সলভ করি। দেখো ডিউটেরন কণা কোন ধরনের কণা? আমরা প্রথমে পড়লাম ডিউটেরন কণা হচ্ছে কম্পোজিট কণিকা। কি ধরনের কণিকা? কম্পোজিট কণিকা। আমি তোমাদের বলছিলাম যে স্থায়ী মূল কণিকা আর হচ্ছে কম্পোজিট কণিকা মনে রাখবে। কম্পোজিট কণিকা নিচের কোনটি? এগুলো সব বোর্ড কোশ্চেন। কম্পোজিট কণিকা হচ্ছে ডিউটেরন কণা, ডিউটেরন আর হচ্ছে আলফা কণা। ডিউটেরন যেহেতু নাই তাহলে অ্যান্সার হবে কত, আলফা কণা, বুঝছো? নিউট্রনের আবিষ্কারক কে? নিউট্রনের আবিষ্কারক তোমরা দেখলে হচ্ছে চ্যাডউইক। তো এটা নিয়ে একটু কথা বলে ফেলি। আমরা একটা সিকোয়েন্স মনে রাখবো, যে ছন্দ বলতে পারো, ইট পড়ে নিচে, ইট পড়ে নিচে, হ্যাঁ। হর্ষইতে হচ্ছে ইলেকট্রন, আর টয়ে হচ্ছে টমসন বা থমসন। তাহলে ইলেকট্রনের আবিষ্কারক কে? থমসন। পয়ে হচ্ছে প্রোটন,
আর পরে এটা তো হচ্ছে রাদারফোর্ড, দন্ত নয় হচ্ছে নিউটনের চয় হচ্ছে চ্যাডউইক। আবিষ্কারককে বলো চ্যাডউইক, তার মানে নিউটনের আবিষ্কারক হচ্ছে চ্যাডউইক, আর ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে থমসন, আর প্রোটনের আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড। আশা করি এগুলো পারবে। ইলেকট্রনের ভর একটা হাইড্রোজেনের ভরের কত গুণ বলো তো? 1/, কত? 1837 অংশ। যদিও তোমরা এসএসসি লেভেলে 1/1840 পড়ে আসছিলে, দেখো এখন হচ্ছে 1/1800 কত? 37। তারপর বলছি ইলেকট্রনের চার্জের গাণিতিক রূপ কোনটা? দেখো ইলেকট্রনের চার্জের গাণিতিক রূপ, অ্যান্সার হবে হচ্ছে F/n, মানে F/n। এফ মানে হচ্ছে ফ্যারাডে, 1 ফ্যারাড সমান হচ্ছে 96,500 কুলম। এটাকে নিউটন মানে এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, 6.023 × 10⁻23। এটা দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে তুমি পাবে হচ্ছে চার্জ পেয়ে যাবে 1.60 × 10⁻19 কুলম। এটা তুমি পেয়ে যাবে। একটু ক্যালকুলেটার আমার হাতে নাই, ক্যালকুলেটার নিয়ে করলেই তুমি দেখবে ইলেকট্রনের চার্জের গাণিতিক রূপ হচ্ছে 1.60 × 10⁻19 কুলম চলে আসবে। হ্যাঁ, বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। এটা তো পড়াই নাই। মৌলের মৌলিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কে? মৌলিক বৈশিষ্ট্য অবশ্যই তোমার মৌলিক বৈশিষ্ট্য কি? তোমার নাম না তোমার বাপের নাম? তোমার নাম। তার মানে মৌলের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে প্রোটন সংখ্যা। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1। যদি তোমাকে বলি 7 প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌল, তুমি কিন্তু টাচ করে বলে দিতে পারবে কি? নাইট্রোজেন। কোন পদার্থের পরমাণুতে নিউট্রন নেই বলো তো? একটা মাত্র পরমাণু আছে যেটা হচ্ছে কোনো নিউট্রন নেই, সেটা হচ্ছে হাইড্রোজেন। এগুলো সব বোর্ড কোশ্চেন। বলছে নিম্নের কোনটি নিউট্রনের তুলনায় বেশি ইলেকট্রন আছে? কোনটিতে নিউট্রনের তুলনায় বেশি ইলেকট্রন আছে? দেখো প্লাস মানে হচ্ছে ঘাটতি, নিউট্রনের তুলনায় বেশি ইলেকট্রন আছে, তার মানে এখানে অলরেডি ইলেকট্রন ঘাটতি। যদি প্লাস কোনো কিছু থাকে তার মানে সেখানে ইলেকট্রন ঘাটতি। আর যদি সমান থাকে কোনো কিছু, প্লাস মাইনাস নাই, তার মানে এখানে ইলেকট্রন আর প্রোটন হচ্ছে সমান আছে। দেখো কার্বনে হচ্ছে ইলেকট্রন প্রোটন সমান, ফ্লোরিনে হচ্ছে ইলেকট্রন প্রোটন, কারণ আমরা জানি যে স্বাভাবিক অবস্থায় যে কয়টা ইলেকট্রন থাকে সেই কয়টা কি থাকে? প্রোটন থাকে। কিন্তু মাইনাস মানে বাড়তি, তার মানে এখানে অক্সিজেনে হচ্ছে প্রোটন সংখ্যা 8, কিন্তু ইলেকট্রন আছে কয়টা? দেখো ইলেকট্রন আছে 8, মাইনাস মানে বাড়তি, কয়টা মাইনাস আছে? 2টা। 8 আর 2 কত? 10টা। তার মানে এখানে ইলেকট্রন আছে 10টা আর প্রোটন আছে কয়টা? 8টা। তার মানে অ্যান্সার হবে হচ্ছে এটা। যদি বলে যে আমাদের কি বলো তো ইলেকট্রন আছে বেশি কোথায়, তার মানে সেটা হবে অ্যান্সার যে যেটা দেখবে মাইনাস আকারে থাকবে সেটা হচ্ছে সেইখানে ইলেকট্রন বেশি আছে। বুঝছো? খুবই সহজ এগুলা। কোন বিজ্ঞানী পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করে? আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে যা দেখবো হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন। মূল কণিকা কয় প্রকার বলো তো? মূল কণিকা হচ্ছে 3 ধরনের, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর হচ্ছে কম্পোজিট কণিকা। মূল কণিকা আবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন না, কিন্তু মূল কণিকা 3 ধরনের। কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম? তার মানে কোন কণিকার বলো তো? অস্থায়ী মূল কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম। এখানে কে আছে অস্থায়ী মূল কণিকা? মেসন, কারণ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন 3টাই তো মৌলিক কণিকা। বুঝছো? এরপরে দেখো ইলেকট্রনের চার্জ কত কুলম? ইলেকট্রনের চার্জ হচ্ছে কত বলো? -1 কুলম এককে আছে, -1.6 × 10⁻19 কুলম। এটা ইলেকট্রনের চার্জ মূলত তোমার হচ্ছে এখানে যেহেতু মাইনাস অপশান নাই, ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম। আর একটা একক আছে ইএসইউ এককে, ইএসইউ একক, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ই ফর হচ্ছে ইলেকট্রো, এস ফর হচ্ছে স্ট্যাটিক, STATIC, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এককে হচ্ছে -4.8 × 10⁻10 ES
ইউ মাইনাস 4.8 ইন্টু 10⁻⁻, মাইনাস কত 10 ESU। তাহলে আমরা আরেকটা জানি যে 1 কুলম সমান হচ্ছে 3 ইন্টু 10⁻⁻, কত বলো তো 9 ESU। 1 কুলম সমান হচ্ছে 3 ইন্টু 10⁻9 ESU। তাহলে দেখো তুমি এই কুলম থেকে যদি এখানে আসতে চাও তাহলে তোমার কি করা লাগবে বলো তো, ESU এককে যদি যাইতে চাও তো ESU একক যেহেতু ছোট, তার মানে এটার সাথে তুমি যদি গুণ দাও মাইনাস 1.6 ইন্টু 10⁻⁻, কত 19, এটার সাথে যদি তুমি 3 ইন্টু 10⁻9 গুণ করো তাহলে এইখানে যে গুণফলটা আসবে সেটা হচ্ছে তোমার এই যে মাইনাস 4.8 ইন্টু 10⁻⁻10 ESU। তাহলে ESU আর হচ্ছে কুলমের সাথে সম্পর্ক হচ্ছে 1 কুলম সমান হচ্ছে 3 ইন্টু 10⁻⁻, কত 9 ESU। বুঝছো, যা লাগবে ততটুকুই পড়াচ্ছি, অযথা কোনো বাড়তি জিনিস হচ্ছে যে আমার কাছে পাবা না। ফাল বাড়া পড়া কোনো আমি এখানে পড়াবো না, যতটুকু দরকার ঠিক ততটুকু পড়াবো এবং দেখায় দেবো যে বোর্ড কোশ্চেনগুলো কীভাবে আসছে কি কি। দেখো আলফা রশ্মির আপেক্ষিক চার্জ কত? আপেক্ষিক চার্জ হচ্ছে হিলিয়াম 2+, তার মানে আপেক্ষিক চার্জ হবে কত +2। প্রোটনের প্রকৃত ভর কত? প্রোটনের প্রকৃত ভর কত? প্রোটন আর নিউটন তোমাদের একটা শিখাই দিয়েছিলাম না, প্রোটনের প্রকৃত ভর 1.673 ইন্টু 10⁻24। যদি নিউটন বলতো তাহলে 1.675 হতো, নিউটনের একটু বেশি মনে রাখতে পারো যে বিজ্ঞানী সে একটু বেশি ভালো, 1.675 ইন্টু 10⁻24। অথবা আমি এইভাবে মনে রাখাই, আমার প্রাইভেট সেন্টারের নাম আগে কি ছিল, নিউটন সায়েন্স একাডেমি। তো আমরা তো এখানে বেশি ভালো পড়াই, এখানে ভালো পড়াইলে এর ভরটাও কী হবে, বেশি হবে, তার মানে 1.675। বুঝছো, যেভাবে মনে রাখতে পারো। তারপরে দেখো বলছে মেসনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ? 276 গুণ। হ্যাঁ, এটা তো তোমরা পড়ো নাই, 276 গুণ, এটাই মুখস্থ করে নিও। মেসনের ভর ইলেকট্রনের ভরের 276 গুণ। এই যে একটা সুন্দরী কোশ্চিন পাওয়া গেছে, দেখো। আচ্ছা এখানে লিখি, এটা হচ্ছে সুন্দরী। দেখো বলছে যে ফসফরাস 1531 4p4 এর 15টি অণুর মধ্যে কতটি নিউটন আছে? তার মানে দেখো 15 31 এই 4, এখানে একটা অণুতে কয়টা নিউট্রন আছে আমরা সেইটা দেখব। ফসফরাসের 31 থেকে যদি তুমি 15 বাদ দাও পাবে হচ্ছে 16। একটা ফসফরাস, এখানে ফসফরাস মূলত আছে কয়টা? 4টা, তার মানে 4 16 কত 64। তার মানে একটি ফসফরাস অণুতে ইলেকট্রন আছে হচ্ছে কয়টা? 64টা। নিউটন আছে হচ্ছে 64টা। নিউটন 64টি। অতএব কয়টাতে? অতএব 15টি ফসফরাস অণুতে নিউটন আছে হচ্ছে 64 ইন্টু যদি 15 করো তাহলে তুমি পাবা হচ্ছে 960টি। বুঝছো? তো তোমাদের এইভাবে করবে। একটা SW আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কীরকম, যে সালফার হচ্ছে S8, সালফার হচ্ছে 16 32 এর 10টি অণুর মধ্যে 10টি অণুতে কতটি নিউটন আছে? কতটি নিউট্রন আছে? এটা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবে। হ্যাঁ, SW এবং কমেন্ট বক্সে তোমরা জানাই দিও। তারপর দেখো আজকের ক্লাসে এই পর্যন্ত। এরপরে আমরা আইসো দিয়ে শুরু করব। সবাইকে আসসালামু আলাইকুম।